দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর জয়িতার সঙ্গে রয়েছে আমি তসমিনা। প্রথম দফার ভোটের আগে উত্তরের 3 জেলায় মমতার একাধিক সভা। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে 2 সপ্তাহে 4টি সভা মমতার। উত্তরে বিজেপির গড়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া রাজ্যের শাসক শিবির। নির্বাচনের প্রাক্কালে সভামঞ্চ থেকে কি টার্গেট বেঁধে দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই চোখ রাজনৈতিক মহলের। अमृता जी, मैं आपको एक बात बताता हूँ। हाँ जी। मैं एक लीगल एडवाइस ले रहा हूँ। हाँ प्लीज बोलिए। हमने बंगाल में ये ईडी वालों ने करीब 3000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। वो सभी लोग जानते हैं, वो एकदम फेडअप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज है क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। বিজেপি টার্গেট বাংলার মহিলা ভোট। 2021 বিধানসভা নির্বাচনে যারা মমতাকে ঢেলে ভোট দেয়। 27 মার্চ প্রধানমন্ত্রী ফোন করেন কৃষ্ণনগরের রাজমাতা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে। সেখান থেকেই প্রচার শুরু মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগর থেকে সোজা উত্তরবঙ্গ। 21 ভোটেও উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি তৃণমূল। 2019 লোকসভা ভোটে তো উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যায় শাসক দল। সেই উত্তরবঙ্গকেই এবার পাখির চোখ করেছে তৃণমূল। প্রধানমন্ত্রীর বাগডোগরার কাছে কাওয়াখালীতে সভা করে গেছেন। ভোট ঘোষণার পর উত্তরবঙ্গ থেকেই পর 8টি জনসভা করে প্রচারের ঝড় তুলতে চাইছেন মমতা। কুচবিহার সহ উত্তরবঙ্গের আসনগুলোতে জিতবার জন্য কর্মীদের নানাভাবে উৎসাহিত করছেন, উদ্দীপিত করছেন। তারাও আসবেন, এসে কর্মীদের উৎসাহিত করবেন এবং দিশা দেখাবেন কি করে লড়াইটাকে কোন দিকে নিয়ে যেতে হবে। 19 এপ্রিল প্রথম দফার ভোট কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওই 3 জেলাতেই 2 সপ্তাহ ধরে টানা প্রচার মমতার। আনন্দের খবর আমাদের কাছে জলপাইগুড়ির কাছে বিশেষ করে, কারণ 4টি সভা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, এই যে লোকসভা নির্বাচনে প্রচারে আমাদের জলপাইগুড়িতেই 4টি সভা করবেন। আগামী 2রা এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে আসছেন। তিনি মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন এবং আগামী 4 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের কথা রয়েছে। 5 এপ্রিল জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ারে ভোট প্রচারে সভা মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোট গ্রহণের প্রথম পর্বের নির্বাচন হবে আলিপুরদুয়ারে এবং এই আলিপুরদুয়ারকেই পাখের চোখ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 13 এপ্রিল এবং 16 এপ্রিল যথাক্রমে জলপাইগুড়ির ডাবডাম, ফুলবাড়ি এবং ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রচার সভা মমতার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভার মধ্যে 4টিতেই জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে। বিজেপি বিরোধী লড়াইয়ের সুর বাঁধতে কর্মী সমর্থকদের কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো? পাল্টা প্রচারে কে হবেন বিজেপির মুখ? নজর সেদিকেই। কলকাতা টিভি। ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিজেপি, তৃণমূলের এই অভিযোগ বরাবরের। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ মামলায় ভোটের মুখে সমন পাঠায় এনআইএ, জানিয়ে সোচ্চার তৃণমূল কংগ্রেস। এজেন্সির সমন নিয়ে বিজেপিকে ওয়াশিং মেশিন খোঁচা। নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার পর গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই তল্লাশির পর সমন করা হয় কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে। তৃণমূলের অভিযোগ, নির্বাচন বলেই অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। শিরোনামে ভূপতিনগরের বিস্ফোরণ মামলা। বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে পারছে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে, ফলে তৃণমূলের উপরের নেতৃত্ব থেকে শুরু করে বুথের ওয়ার্কার তাদের টার্গেট করেছে। আপনি পূর্ব মেদিনীপুরে যে জায়গার কথা বলছেন, সেই কর্মীদের ইচ্ছাকৃতভাবে বিজেপি থেকে তালিকা দিয়ে এলাকা ফাঁকা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। আমরা তো বলেছি তারা যাবেন না, তাদের এই বিষয়টা নোটিশ ইত্যাদি, এটা আইনি পথে কি পদক্ষেপ নিয়ে মোকাবিলা করা যায় সেগুলো দেখা হচ্ছে। 2022 সালের ডিসেম্বর মাসে বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এলাকা। বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু হয়। ঘটনার পর এনআইএ তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1.5 বছর পর শনিবার তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে তলব করে এনআইএ। লোকসভা নির্বাচনের আগে এজেন্সি ব্যবহার করে একদিকে যেমন করাপ্টেড লোকগুলোকে নিজেদের দলে নিচ্ছে,
অন্যদিকে যারা আত্মসমর্পণ করছে না, যারা মাথা উঁচু করে বিজেপির বিরুদ্ধে লড়ছে, তাদের হয়রান করার জন্য এই এজেন্সিগুলোকে মিসইউজ করা হচ্ছে। পাপ করবে ওরা, অপরাধ করবে ওরা, আর একে তাকে দোষ দিয়ে বেড়াবে। যে টাকার পাহাড় পাওয়া গেছিল, সেই টাকার পাহাড়টা কি বিজেপি কে ঢুকিয়ে দিয়ে এসেছিল বাড়িতে? তার কারণ হচ্ছে যারা চুরি করবে, যারা মানুষের অর্থ আত্মসাৎ করবে, যারা দেশ বিরোধী কাজের সাথে যুক্ত থাকবে, তাদেরকে ধোয়া তুলসী পাতা করে রাখতে হবে। এই এজেন্সি সমনের সূত্র ধরেই তৃণমূলের হাতিয়ার ওয়াশিং মেশিন তত্ত্ব। भ्रष्टाचारी भाजपा, भ्रष्टाचारी भाजपा, दूध सी सफेदी भाजपा से आए, पापियों के पाप भी धुल धुल जाए, पापियों की पसंद भाजपा, भाजपा। তৃণমূলের নিশানায় শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা এবং হালের প্রফুল প্যাটেল। কলকাতা টিভি। জোড়া শোকজ, দলীয় নিন্দার দল থেকে কমিশনও, তবু সমহিমায় দিলীপ ঘোষ। আবারও কুকথা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে। কালীবাড়িতে পুজো দিয়ে দিলীপের প্রার্থনা, বহিরাগতরা যেন জামা কাপড় খুলে চলে যায়। কলকাতা হোক কিংবা মেদিনীপুর বা বর্ধমান, সমহিমায় কুকথার ছক্কা হাঁকিয়ে চলেছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সদ্যই মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথা বলায় বিস্তর সমালোচিত। ঘরে বাইরে মিলেছে শোকজ নোটিশ, তবু কুকথায় দাড়ি টানার পাত্র নন দিলীপ ঘোষ। শনিবার পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দিলেন তিনি। পুজো দিয়েই বিজেপি প্রার্থীর প্রার্থনা, বহিরাগতরা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায়। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে। দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করেন তৃণমূলের কুণাল ঘোষ। এনআরসি ইস্যু তুলে দিলীপকে খোঁচা তৃণমূল নেতার। এই যে দিলীপ ঘোষ, লোকটার ভবিষ্যৎ কত বড় অনিশ্চিত হয়ে গেল বলুন দেখিনি। মেদিনীপুরে চাষ করলেন। উনি আগের দিন বলছিলেন এনআরসি চালু হলে উৎখাত। আরে এনআরসি চালু হয়নি, তার আগেই দিলীপ ঘোষ উৎখাত হয়ে গেল মেদিনীপুর থেকে, চলে গেছে নতুন ঠিকানা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসাংবিধানিক শব্দ প্রয়োগের জন্য শোকজের জোড়া ফলার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। প্রথমে নিজের দলের তরফে শোকজের নোটিশ ধরানো হয় তাকে, পরে নির্বাচন কমিশনও শোকজ করেন বিজেপি প্রার্থীকে। শুক্রবারই কমিশনের সেই শোকজের উত্তরও দিয়েছেন দিলীপ ঘোষ। এরপর শনিবার ফের স্বমহিমায় কুকথার বুলি আওড়ালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভাতার থেকে শেখ আব্বাস আলীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে বিরতির পর নজর রাখবো যে খবরের দিকে। তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। ডেবরার কর্মী সভায় তাৎপর্যপূর্ণ মন্তব্য ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের। গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গ তুলে দেবকে পাল্টা খোঁচা হিরণের। ভুল কিছু বলেননি দেব, মন্তব্য কুণাল ঘোষের। তৃণমূলের প্রার্থী ঘোষণার আগে দেবকে নিয়ে এক প্রস্ত নাটক দেখেছে বঙ্গবাসী। মান অভিমানের পালা শেষে ঘাটালে ঘাসফুলের প্রার্থী অভিনেতাই, বিপক্ষে আরেক অভিনেতা। ব্রিগেডে জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকে প্রচারে ঝড় তুলেছেন টলিউডের খোকাবাবু। প্রচারের ফাঁকে ডেবরার কর্মী সভায় গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গ উস্কে দিয়ে দেবের বিস্ফোরক মন্তব্য। তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। আমাদের সংগঠন, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন। মানে আমাদের ধারে কাছে কেউ নেই। আমার মনে হয় তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। দেবের মন্তব্য কার্যত লুফে নিয়েছে বিরোধী শিবির। জোড়াফুল শিবিরের গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করেছেন হিরণ চট্টোপাধ্যায় থেকে অধীর রঞ্জন চৌধুরী।
গোষ্ঠীদ্বন্দ্ব তো আমার মনে হয় উনি শুরু করেছিলেন, কারণ যে শিশু উৎসব হয়েছিল ঘাটালে, সেই শিশু উৎসবেতে প্রথমে কিন্তু সংসদের সঙ্গে প্রাক্তন বিধায়কের কর্মীদের মধ্যে দুজনে বিরাট বিবাদ বাধে। আপনাদের চ্যানেল থেকে শুরু করে সমস্ত চ্যানেলে আমরা দেখেছিলাম যে দুই গোষ্ঠীর মধ্যে, প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলে এবং ওনার সাংসদ, এই দুজনের গোষ্ঠীর মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, টেবিল ভাঙাভাঙি থেকে শুরু করে কি না হয়েছিল। ভাই দেব বড় বিপদে পড়েছে। সে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্যে বলছিল, যে বক্তব্য শুনে মনে হলো এটা বিদায়ী ভাষণ, ভ্যালিডেক্টেড স্পিচ মনে হয়েছিল, বিদায়ী ভাষণ মনে হয়েছিল। তখন আমরা ভাবলাম আর হয়তো অভিনেতা দেব ভোটে লড়বে না। এখন আবার ভোটে লড়ছে চাপে পড়ে, মন থেকে নিশ্চয়ই নয়, কারণ তারও কিছু করার নাই। তাকে অভিনেতা হয়ে থাকতে গেলে এই সরকারের কথা শুনে চলতে হবে। তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূলই ভুল কিছু বলেননি। দেবের পাশে দাঁড়িয়ে বলেছেন কুণাল ঘোষ। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব এক জায়গায় আছে। একজন প্রার্থী বা একজন নেতা যখন কোনো কর্মী সভায় যান বা নির্বাচনী প্রচারে যান, তখন তিনি একটা সার্বিক প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই ব্যাখ্যাগুলো করেন। তার মধ্যে থেকে ছিটকে আসা কোনো লাইন নিয়ে তার আলাদা তাৎপর্য খুঁজে বার করার কোনো জায়গা নেই। তৃণমূল, আমরা বারবার বলছি, তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল। অন্য কোনো দল নেই যারা মানুষের দরবারে তৃণমূলের বিকল্প হতে পারে। আর সেই উন্নততর তৃণমূল গড়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে। তো এর বাইরে দেব কি বলেছেন? ঠিকই তো বলেছেন। লোকসভা ভোটের মুখে ডেবরার সভা থেকে দেব তৃণমূলের কর্মী সমর্থকদের বুঝিয়ে দিলেন দল সবার উপরে। কলকাতা টিভি। ভোট যত এগিয়ে আসছে ততই তেতে উঠছে মুর্শিদাবাদের পিচ। বহিরাগত ইস্যুতে প্রথম থেকেই বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে চড়াসুর অধীর চৌধুরীর। এবার এক ঝোঁকে তৃণমূল এবং পাঠানের বিরোধিতায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী। চেনা 22 গজ ছেড়ে রাজনীতির অচেনা মাঠে খানিক দেখে শুনে এগোচ্ছেন ইউসুফ পাঠান। মাঠে যতটা সাবলীলভাবে অফব্রেক বলে পাঠানকে দেখতে অভ্যস্ত দর্শক, বহরমপুরে ততটা সাবলীল নন বিগ হিটার। অফব্রেকই হোক বা ডানহাতি ছক্কা, অধীর গড়ে মেপে পা ফেলছেন পাঠান। শনিবার বহরমপুরে কংগ্রেসের কার্যালয় থেকে পাঠানের বিরুদ্ধে সুর চড়ান অধীর চৌধুরী। অদ্ভুত লাগছে আমার, মোদিকে নিয়ে কোনো কথাই হচ্ছে না, পুরো অদ্ভুত কাণ্ড। যারা গোদরা দেখেছে, যারা হত্যাকাণ্ড দেখেছে, তাদের কাছে তো মোদির কীর্তি কাহিনী শুনবার কথা মানুষ ভাবে। গুজরাটে কত শিল্প তার খবরও রাখে। এ বাংলা থেকে শিল্প উঠে গিয়ে গুজরাটে চলে গেছিল, সিঙ্গুর থেকে সানান্দে চলে গেছিল শিল্প, তার কাহিনীটা কি খোঁজ নিতে হবে। এগুলো যা দেখছি তাতে মনে হচ্ছে যেন কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অধীরের হাঁকানো ছক্কা ধীরে সুস্থেই সামলাচ্ছেন ইউসুফ পাঠান। রাজনৈতিক বৈরিতা নয়, তার গলায় ছোট থেকে শিখে আসা শিক্ষার কথা। मैं यहाँ सिर्फ जो डेवलपमेंट है उसके लिए आया हूँ। यहाँ बहरामपुर और मुर्शिदाबाद के जो लोग हैं उनकी जो समस्याएं है, जो उनको किस तरह से बेहतर करना है, उनके बेटरमेंट के लिए मुझे काम करना है। ভোটের বাংলায় তৃণমূলকে অধীর যে ছেড়ে কথা বলবে না তা জানা কথা। এদিনও তার ব্যতিক্রম হয়নি। জেলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। তবে এই ঘটনাকেও সন্দেশখালীর সঙ্গে তুলনা করে রাজনৈতিক রং লাগাতে তৎপর অধীর। প্রশাসনকে বলবো, ধর্ষণকারীদের গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। সন্দেশখালী শুধু 24 পরগনা নয়, এ বাংলার দিকে দিকে তৃণমূলের সরকারের আমলে সন্দেশখালী হয়ে চলেছে। এই দুর্বৃত্তরা কিভাবে সাহস পায়, প্রশাসনকে তা দেখতে বলবো। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগের যাবতীয় ভিডিও পুলিশের কাছে। অভিযোগ পেয়ে তা তদন্ত শুরু করেছে বহরমপুরের পুলিশ। এই অবস্থায় বহরমপুরকে সন্দেশখালীর সঙ্গে তুলনা করে অধীর পরিস্থিতি গরম করতে চাইছেন বলে দাবি বহরমপুরের পুর প্রধানের। শ্লীলতাহানি হয়েছে, শ্লীলতাহানিটাও বড় অপরাধ, তারও কঠোর শাস্তি হোক। এই যে তার এই নিজে ভোট পাওয়ার জন্য এই যে প্রেস বাইট করে যেভাবে গোটা মহিলা সমাজকে বা ওই গরিব মানুষ পরিবারটাকে অসম্মানিত করছে, লাঞ্ছিত করছে, সমাজের সামনে সে কিভাবে দাঁড়াবে, যে ঘটনা আদৌ ঘটেছে কিনা এখনো পর্যন্ত
মানে সাবজেক্ট ইনভেস্টিগেশন। অপরূপা পোদ্দারকে নিয়েও কটাক্ষ অধীরের। অপরূপা পোদ্দারকে আমি চিনি, সে আমাদের পার্লামেন্টের এমপি ছিল। মেয়েটা চেষ্টা করে নিজের কথা, এলাকার কথা বলার জন্য, এটুকুই বলতে পারি। বাকি তৃণমূল তো ইউজ অ্যান্ড থ্রো, হয়তো নেতাদের খুশি করতে পারেনি। একদিকে যেমন চড়ছে তাপমাত্রার পারদ, তেমনই বাড়ছে ভোটের গরমও। চেনা পিচে অধীর যেমন চালিয়ে খেলছেন, তুলনায় ধরে খেলছেন ইউসুফ পাঠান। ম্যান অব দ্য ম্যাচের রেজাল্ট 4 জুন। তার আগে অবশ্য অফ ব্রেক আর মুহুর্মুহু চৌকা ছক্কায় ভরপুর বহরমপুরের পিচ। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। ব্যারাকপুরে ভোটযুদ্ধ সপ্তমে, তার আগেই শাসক বিরোধী তরজা চরমে। অর্জুন শ্যাম দ্বন্দ্ব জারি। 1 লক্ষেরও বেশি ভোটে জয় নিয়ে নিশ্চিত বিজেপি প্রার্থী অর্জুন সিং। সোমনাথের ভয়ে জগদলে ঢুকছেন না অর্জুন। প্রতিপক্ষকে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের। এই খবরে ফিরবো, তবে এখন সময় একটি বিরতির। ফিরে এলাম বিরতির পর। নজর রেখেছিলাম যে খবরে, ব্যারাকপুরে ভোটযুদ্ধ সপ্তমে, আর তার আগেই শাসক বিরোধী তরজা চরমে। অর্জুন শ্যাম দ্বন্দ্ব জারি। 1 লক্ষেরও বেশি ভোটে জয় নিয়ে নিশ্চিত বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যারাকপুর যেন ভোটের কুরুক্ষেত্র। দল পাল্টে অর্জুন সিং পদ্মপ্রার্থী, বিপক্ষে পার্থ ভৌমিক। লড়াই জমে গেছে, কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। 2022-এ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুনের ফুল বদলের আগে থেকেই সোমনাথ শ্যামের নিশানায় অর্জুন। প্রকাশ্য মঞ্চ থেকে লাগাতার আক্রমণ করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। আক্রমণ করতে ছাড়েননি বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীও। লোকসভা ভোটে টিকিট না পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেছিলেন তিনি এই ব্যারাকপুর লোকসভাতেই বন্ধু পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বেন। পরে দিল্লি গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর তাকেই টিকিট দেয় গেরুয়া শিবির। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিপক্ষকে উড়িয়ে দেন অর্জুন। বলেন 2019-এর মতো 2024-এও অর্জুন ম্যাজিক থাকবে এবং তিনি 1 লক্ষেরও বেশি ভোটে জিতবেন। ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, তার আগে উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, তাই চুপ করে বসেনি পার্থ ভৌমিকও। তৃণমূল প্রার্থীর হয়ে লড়াই দিতে বদ্ধপরিকর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুনকে বেনজির আক্রমণ শ্যামের। আমি দেখেছিলাম 2019-এ অর্জুন ম্যাজিক, সব পৌরসভা নাকি বদলে যাবে, অর্জুন ম্যাজিকে সব পঞ্চায়েত নাকি বদলে যাবে, অর্জুন ম্যাজিকে নাকি বাংলা বদলে যাবে। তো সেটাও দেখা আছে। আর এই ম্যাজিকটা এমন একটা ম্যাজিক হবে যে ওকে আর বাংলায় থাকতে হবে না, বাংলার থেকে পালাতে হবে। ভাগ অর্জুন ভাগ, সেটাও আসবে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক আমডাঙ্গার সভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুনকে। তার দাবি সোমনাথ শ্যামের ভয়েতে জগদ্দলে ঢুকতে পারছেন না অর্জুন সিং। সোমনাথ শ্যামকে দেখলে ও লেজ গুটিয়ে পালায়, জগদ্দলে ঢোকার ক্ষমতা নেই। আমি বলেছি ভাই, আমি তো একটু নিরীহ প্রকৃতি, নৈহাটিতে ঢোকো, অসুবিধা নেই, কারণ নৈহাটির মানুষ ইভিএম ব্যালটে জবাব দিয়ে দেবে, আমার বলার কিছু নেই। অর্জুনের পাল্টা দাবি তিনি হাওয়ার মতো, তাই তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই। হাওয়াকে আর বাতাসকে, আগুনকে কেউ আটকাতে পারেছে আজ পর্যন্ত? অর্জুন সিং হাওয়া, হাওয়া যেরকম সব জায়গায় দরকার আছে, অর্জুন সিং এর সব জায়গায় দরকার আছে। আপনি থাকলো কে আমাকে আটকাবে, কে আটকাবে না? আমি তো কোনোদিন ফোন বন্ধ করে পালিয়ে যাই না। ইতিহাস আছে, লোক ফোন বন্ধ করে পালিয়ে যাচ্ছে। ভোটের দিন যতই সামনে আসছে বাড়ছে আক্রমণের ঝাঁজ। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ থেকেও বিরত থাকছেন না রাজনৈতিক নেতারা। অর্জুনের দলবদলকে ঢাল করে প্রচারে তৃণমূল, পাল্টা আক্রমণ অর্জুনেরও। ব্যারাকপুরের কুরুক্ষেত্রে শেষ হাসি কে হাসে তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার ইডির। বসিরহাট আদালত থেকে শাহজাহানকে সোন অ্যারেস্ট করে কেন্দ্রীয় এজেন্সি। 4.5 ঘন্টা জেরার পর গ্রেপ্তার। শনিবারই শাহজাহানকে জেরার অনুমতি পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দেশখালীর আকুঞ্চি পাড়ায় রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা। ওই দিন থেকেই শিরোনামে সন্দেশখালী। সেদিন থেকেই বেপাত্তা শাহজাহান। প্রায় 55 দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় সন্দেশখালীর তৃণমূল নেতা। আদালতের নির্দেশে তাকে তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। ইডি আক্রান্তের মামলায় তদন্ত শুরু করে সিবিআই।
28শে মার্চ শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হয়। 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের 48 ঘন্টা কাটতেই তৎপর ইডি। জেলেই শাহজাহানকে জেরার অনুমতি চেয়ে আদালতে যায় ইডি। রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে যাওয়া থেকেই ঘটনার সূত্রপাত। এবার বসিরহাট সংশোধনাগারে শেষমেশ ইডির মুখোমুখি শাহজাহান। ল্যাপটপ, প্রিন্টার এবং বেশ কিছু নথি নিয়ে জেরা করতে যায় 5 জন ইডি আধিকারিক। রেশন দুর্নীতি, আর্থিক তছরূপ, জমি দুর্নীতি মামলা সহ 16টি মামলার তদন্তে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় সংস্থার। ইডি সূত্রের খবর, তাকে হেফাজতে নিতে চাইছে ইডি আধিকারিকরা। তাই সব মিলিয়ে সময় যত যাচ্ছে শেখ শাহজাহানের একের পর একের অভিযোগ সামনে আসছে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।